আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম যে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ চলছে, এখানে খেয়াল করে দেখো যে আমরা 8 তারিখে তোমাদের ফার্স্ট লেকচার শুরু করছি এবং মাঝখানে তোমার ইলেকশন চলে গেছে। এরপরে জাস্ট ইলেকশনের আগে পরে আমরা এমনভাবে পড়ছি যাতে করে ইলেকশনের কারণে তোমার পড়ার গতির মধ্যে কোনো প্রবলেম না হয়। এবং আমার যেটা অবজারভেশন সেটা হলো যে গতকালকে আমরা দেখলাম যে প্রায় এই 8 তারিখ থেকে গতকাল ছিল 15 তারিখ, এই এক সপ্তাহের মধ্যে প্রায় 700-800 নাম্বারের মতো পরীক্ষা নেওয়া হয়ে গেছে, যেটা আমাদের টার্গেট প্রত্যেক সপ্তাহে 1000 নাম্বার করে পরীক্ষা। এবং এই অনুযায়ী যদি তুমি এই সপ্তাহ তারপরের সপ্তাহ পড়তে থাকো, ইনশাআল্লাহ তুমি দেখবা যে গোটাল রোজার মাসে একটা সুন্দর পড়া হয়ে যাবে। এবং ঈদের সময় আমরা এমন সেট আপ রাখছি যাতে করে একটা স্টুডেন্ট ওই যে অনেক সময় যেটা হয় না, ঈদের সময় 10 দিন বন্ধ, এটা আমরা বিশ্বাসই করি না। কেননা মেডিকেলে যারা চান্স পেতে চায় তাদের জন্য ঈদের সময় হচ্ছে চান্স পাওয়ার পরের সময়টা। তার মানে মেডিকেলে যে চান্স পেতেছে বিশেষ করে সেকেন্ড টাইমের স্টুডেন্ট, তাদের উচিত যে ভাইয়া আমার একটা সিট নিশ্চিত করতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা সময় মেডিকেল পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক দিন পড়ার মধ্যে থাকবো। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এইটাতে যাতে কোথাও কোনো রকমের হচ্ছে ইয়া না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার যেটা আরেকটা জিনিস মনে হয় সেটা হলো যে দেখো, তুমি যখন টার্গেট করবো যে আমি অল্প সময় একটা জিনিস পড়বো, তখন তোমার ব্রেন কিন্তু ওইটাকে সফল করার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি তোমার মনে হয় যে ভাইয়া আমার ব্রেন তো অত শক্তিশালী না, আমার পড়া শুরু করতে করতে 3-4 ঘন্টা টাইম চলে যায়, আর আমি হচ্ছে যে খেয়ালও রাখতে পারি না, পরীক্ষার হলে কোথা থেকে প্রশ্ন আসবে সেটাও মনে হয় একটু ভুলটুল হয়ে যাবে, এই নেগেটিভ চিন্তাগুলো যখন করবা তখন দেখবা যে তোমার ব্রেইনের সত্যিকারের যে ক্যাপাসিটি সেটা আস্তে আস্তে খালি ধ্বংসের দিকে যাবে। তুমি দেখবে আজকে আমি বোধহয় তাপ গতিবিদ্যার একটা জিনিস পড়াচ্ছিলাম, যে অভ্যন্তরীণ শক্তি বলে একটা শক্তি আছে না, যে হ্যাঁ ভাই আছে। এই শক্তিটা তুমি খেয়াল করে দেখো যে কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তি কেমন, এটা কিন্তু কেউ নির্ধারণ করতে পারে না। কেন? কারণ অভ্যন্তরীণ শক্তিটা নির্ভর করে গতির উপরে। গতি যে কোনো সময় বাড়ানো যায়, কমানো যায়। ঠিক তেমনি করে তোমার যে পড়া মনে রাখার ব্যাপারটা, এইটা কিন্তু মানে তুমি যেরকম করে চিন্তা করবে সেইটার উপর ভিত্তি করে হচ্ছে সামনের দিকে যাবে। তোমার প্রথম আমি বলবো যে পড়া মনে রাখার ক্ষেত্রে 2টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে তুমি যা পড়তেছো খেয়াল রাখবা যে পরীক্ষা ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে এবং তোমার খেয়াল মাথায় থাকবে। আর 2 নাম্বার যে জিনিসটা সেটা হলো যে ওই 80-20 ফর্মুলা কাজে লাগাবা, যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে 20%-15% অংশ যেখান থেকে মেডিকেলের প্রশ্ন হবে, সেই অংশটা যাতে খুব ভালো করে মাথায় নিয়ে নিতে পারো, এইটা আগে পড়ে ফেলবা। আর পার্কিনসন্স থিওরি একটা থিওরি আছে না, যে একটা পড়ার জন্য আমি যেই পরিমাণ টাইম বরাদ্দ করি, পড়াটা মোটামুটি ওই পরিমাণ সময় গিয়ে শেষ হয়, ওই রকম করে পড়তে হবে। তার মানে যে ঠিক আছে আমার পড়াটা মোটামুটি এইরকম সময়ের মধ্যে শেষ আমি করে ফেলবো, যেইভাবেই হোক ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি তোমার টার্গেট না থাকে যে হ্যাঁ ঠিক আছে আমি পড়ি, দেখি 3 ঘন্টা পড়লাম, 4 ঘন্টা পড়লাম, টার্গেট ছাড়া যদি পড়ো তাহলে কিন্তু অসাধারণ পড়া পড়তে পারবে না। ওকে, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা। আমি বারবার বলছি তোমাকে যে প্রথম থেকে এই জিনিসটা টার্গেট করো, যে ভাই আমি 20 মিনিটে এমনভাবে পড়বো যাতে করে অনেক পড়া আয়ত্তে চলে আসে। 30 মিনিটে এমন পড়া পড়বো যেটা নর্মালি অন্য সময় পড়তে আমার 2 ঘন্টা টাইম লাগতো। এরকম টার্গেট নিয়ে পড়তে হবে, চ্যালেঞ্জ দিয়ে। যেমন তুমি দেখো পরীক্ষার আগের দিন তোমার কত পড়া হয়, একদিনে তুমি গোটাল বই রিভিশন করে ফেলো, অথচ পরীক্ষা হয়ে গেল, তারপরে মনে করো যে 7 দিন বন্ধ আছে, প্রথম 3 দিন কোনো ক্লাসই হয় না, মানে পড়াই হয় না, তারপরের দিনও হচ্ছে না, ওই মাঝখানের শেষে গিয়ে দেখা যাচ্ছে 2 দিন আছে, সেই সময় পড়ার গতিটা বাড়তেছে। তাই এইটা থেকে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইটা একদম ভালো করে মাথায় নিতে হবে। আমি আবার বলছি, একটা স্টুডেন্ট যদি অসাধারণ রেজাল্ট করতে চায় তাহলে তার ব্রেইনটাকে আগে পরিষ্কার রাখতে হবে এবং প্রত্যেকটা পড়াশোনাটা প্রত্যেক ঘন্টাকে তার একটা হচ্ছে অ্যাডভেঞ্চার হিসেবে নিতে হবে, যে আমি এমনভাবে পড়বো যাতে খুব দ্রুত আমার পড়াটা আয়ত্তে আসে। ওকে, তা 26 যে রয়েছে এইচএসসি 26, তাদের কিন্তু হচ্ছে প্রি মেডিকেল যে সুপার কমান্ডো সেটা কিন্তু 20 তারিখে শুরু হতে যাচ্ছে, 20 তারিখ। এবং সেকেন্ড টাইমের তো হচ্ছে 8 তারিখ থেকে শুরু হচ্ছে। আর 27-এর কিন্তু ফ্রাইডে মেডিকেল প্রোগ্রামের হচ্ছে 25 তারিখ। তার মানে তুমি মেডিকেলে পড়তে চাও তাহলে তোমার উচিত হচ্ছে সারা দেশের সবগুলো প্ল্যাটফর্মে ক্লাস দেখে যেখানে সবচেয়ে নাম্বার 1 পড়ায় সেইখানকার সাথে হচ্ছে চলতে থাকা। ওকে, তাহলে আমরা আজকে পার্টস অফ স্পিচ নিয়ে একটু দেখবো যে পার্টস অফ স্পিচের উপরে তোমাদের নলেজটা কার কিরকম রয়েছে। ওকে, দেখো যে পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে মেডিকেলে যে টাইপের কোশ্চেন্স হয়, এইটা প্রধানত আমি বলি যে 2 রকম হয়। প্রথম যেটা টাইপ সেটা হলো যে একটা শব্দ দেওয়া থাকে, সেই শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটা বের করতে হবে। এক্ষেত্রে যেটা বেশি থাকে মেডিকেলে, 4টা আলাদা বাক্য দেওয়া থাকে, 4টা বাক্যের মধ্যেই 4টা বাক্যের 4টা শব্দের নিচে দাগ দেওয়া আছে, কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এই টাইপের প্রশ্ন মেডিকেলে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরেকটা থাকে যে কোনো একটা শব্দ দিয়ে বললো এটা কোন পার্টস অফ স্পিচ, অথবা এই শব্দটাকে অন্য পার্টস অফ স্পিচে চেঞ্জ করার যে ব্যাপারটা এটা থাকে। তা আমি যেটা বারবার বলি যে একটা স্টুডেন্ট মেডিকেলে চান্স পাইতে গেলে তার প্রথম থেকে যা পড়বে সবগুলো পড়া যাতে রিভিশনের মধ্যে থাকে প্রথম থেকে। তার মানে তুমি প্রথম দিন থেকে যা পড়ছো কন্টিনিউয়াস তোমার রিভিশন যদি তুমি দিতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ তুমি হচ্ছে যে অসাধারণ রেজাল্ট করতে পারবে। আর যদি তুমি হচ্ছে যে বই শেষ করবো তারপরে রিভিশন শুরু করবো তাহলে ভাই তুমি চান্স পাওয়ার রাস্তা থেকে অনেক দূরে চলে যাচ্ছ, এটা করাই যাবে না। প্রথম থেকে আমি যা পড়ছি কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে রাখবো। ওকে, তাহলে দেখি আমরা কিরকম রয়েছে। জাস্টিস শুড বি ডান টু দ্য ভিকটিম। আচ্ছা, যে জায়গায় দাগ রয়েছে এই জাস্টিস শব্দটার নিচে আমি যদি হোয়াট দেই, হোয়াট শুড বি ডান টু দ্য ভিকটিম, হোয়াট দ্বারা যদি আমি একটা প্রশ্নের উত্তর পাই তাহলে সেটা হচ্ছে নাউন। তাহলে জাস্টিসটা কি হবে বলতো? নাউন। এটাতে নাউন সেটা বোঝার আরো দুইটা বুদ্ধি শিখাই দিই। কি সেটা? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে জাস্টিস, তার মানে নাউন একটা বাক্যের সাবজেক্ট হইতে পারে, যে হবে এটা তো হইতে পারে। আর কি হইতে পারে? এই যে জাস্টিস শব্দটা আছে না, মাই দ্বারা মিলে যায়, মাই জাস্টিস। তাইলে তিনটা জিনিস পাইছি। হোয়াট দ্বারা যদি একটা শব্দকে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা নাউন, 1 নম্বর নিয়ম। একটা শব্দ যদি সাবজেক্ট আকারে বসে তাহলে সেটা নাউন হইতে পারে, 2 নম্বর নিয়ম। 3 নম্বর হচ্ছে একটা শব্দ যদি মাই দ্বারা মিলে যায় তাহলে সেটা নাউন হইতে পারে, যেমন মাই জাস্টিস, আওয়ার জাস্টিস। হ্যাঁ, বুঝাইতে পারছি? তাহলে এই জাস্টিস শব্দটা হচ্ছে নাউন। ওকে, দেখো এই টাইপের প্রশ্ন মেডিকেলে খুব ইম্পর্টেন্ট। এই 2 নম্বর যে প্রশ্নটা, হুইচ আপ ইন দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ অ্যাডভার্ব। তার মানে এখানে 4টা শব্দ রয়েছে, 4টা বাক্য রয়েছে, 4টা বাক্যে আপ শব্দটা রয়েছে। এই আপ শব্দটা কোন বাক্যে হচ্ছে অ্যাডভার্ব হিসেবে আছে সেটা বের করতে হবে। কিভাবে করবো দেখো, দি আপ ট্রেন উইল কাম সুন, এই ট্রেনটা হচ্ছে নাউন, তার আগে আপটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই বাক্যে আপ শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আওয়ার সিস্টেম শুড বি আপ, দেখো শুড বি, বিটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। তাহলে তোমার খেয়াল রাখতে হবে লিঙ্কিং ভার্ব কি কি আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে খেয়াল রাখবে দেখো, LRB ফার্স্ট গ্রোয়িং টিম, LRB এভাবে খেয়াল রাখো, ফার্স্ট গ্রোয়িং টিম। কিভাবে খেয়াল রাখলা? এলতে হচ্ছে লুক, এটা একটা লিঙ্কিং ভার্ব। আরতে হচ্ছে রিমেইন, এটা একটা লিঙ্কিং ভার্ব। বিতে হচ্ছে বি অথবা বিকাম, এটা একটা লিঙ্কিং ভার্ব। এতে হচ্ছে ফিল, এটা একটা লিঙ্কিং ভার্ব। এতে হচ্ছে অ্যাপিয়ার, এটা একটা লিঙ্কিং ভার্ব। এতে হচ্ছে স্মেল, লিঙ্কিং ভার্ব। টিতে হচ্ছে টেস্ট, লিঙ্কিং ভার্ব। গ্রো বা গো, এটা একটা, দুইটা লিঙ্কিং ভার্ব। টিমটা এটা মনে রাখার টেকনিক, টিম তো একটা কালেকটিভ নাউন, এটা ভার্ব হচ্ছে টাচ, খেয়াল রাখবা, টাচ মানে এটা মনে রাখার জন্য। হ্যাঁ, যেগুলো পড়াচ্ছে এগুলো হচ্ছে মেডিকেলেও ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে সব জায়গায় প্রশ্ন থাকে। তাইলে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে যে শব্দটা থাকে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা নাউন। তাইলে যে বি এর পরে শুড বি আপ, এই আপটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। এটা কি বলো? একটা অ্যাডজেক্টিভ। ওকে, এরপর বলছে দে লিভ আপ ইন দ্য মাউন্টেন্স। লক্ষ্য করো এই লিভ শব্দটা হচ্ছে ভার্ব, এই ভার্ব সম্বন্ধে যেটা তথ্য দেয় আপটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমাদের কিন্তু প্রশ্ন ছিল যে আপ শব্দটা কোন বাক্যে অ্যাডভার্ব। তাহলে তুমি দেখো দে লিভ আপ, ভার্বের পরে এই ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, আপটা হচ্ছে এটা অ্যাডভার্ব। ওকে, এটাও দেখি, উই হ্যাড আওয়ার আপস অ্যান্ড ডাউনস, আওয়ারটা হচ্ছে একটা পজিটিভ। তা তোমরা জানো যে পজিটিভের পরে যে শব্দটা বসে সেটা কি বসে? নাউন বসে। তাহলে এই আপসটা হচ্ছে একটা নাউন, এবং ইন্টারেস্টিং জিনিস এই ডাউনস, এটা একটা নাউন। তার মানেটা কি? তার মানে একই রকম দুইটা জিনিস আবার অ্যান্ড দ্বারা যুক্ত হয়, মানে সেম পার্টস অফ স্পিচ। যেমন আপস হচ্ছে নাউন, ডাউনস হচ্ছে নাউন। যেমন এরকম আরো একটা এক্সাম্পল দেই, যেমন আমি যদি ফেয়ার অ্যান্ড লাভলি, নাম শুনছো না তোমরা? ফেয়ার অ্যান্ড লাভলি, দেখো ফেয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ভেরি ফেয়ার, ভেরি দ্বারা মিলে যায়। ঠিক আছে মিরাজউদ্দিন, তুমি এমনিতে উপহার হিসাবে অফিসে বলিও, আমি বলে দিব এখন, ঠিক আছে? তুমি তো অনেক ইয়া করছো, তোমাকে দিয়ে দিবে এখন একটা ইয়া। আচ্ছা, মিরাজউদ্দিনকে আমাদের জিএসটির ব্যাচে নিয়ে তো, মিরাজউদ্দিনকে। হ্যাঁ, ওর কাছে টাকা নেওয়ার দরকার নেই, হ্যাঁ কল দাও মিরাজউদ্দিন। তাহলে দেখো ফেয়ার অ্যান্ড লাভলি, তাহলে ভেরি ফেয়ার, ভেরি দ্বারা যেটা মিলে যায় সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। লাভলি শব্দটা আছে না, লাভ, এই লাভ শব্দটা হচ্ছে নাউনও হয় ভার্ব হয়। এখানে নাউন, নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। তার মানে ফেয়ারও একটা অ্যাডজেক্টিভ, লাভলিও একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এখন দেখো এই ফেয়ার অ্যান্ড লাভলির নাম যদি চেঞ্জও করে দেয়, যত নাম আসবে সবগুলো তুমি দেখবে যে সেম পার্টস অফ স্পিচ হবে। যেমন তারপর যদি বলে যে ধরো যদি তোমার এরকম দেয় যে ফেয়ার অ্যান্ড গ্লো, তাহলে দেখো ভেরি ফেয়ার, ফেয়ারটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, গ্লো, ভেরি গ্লো, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর যদি দেখ ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, তাহলে তুমি লক্ষ্য করো ভেরি ফেয়ার, ফেয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর মনে হয় বুঝতে পারছো আমি কি বলছি? তার মানে সেম ধরনের টাইপ
ভার্বের যে পার্টস হবে সেইটা যুক্ত হয় অ্যান্ড দ্বারা, সেটা দুইটা নাউন নিতে পারে, দুইটা অ্যাডজেক্টিভ হইতে পারে, দুইটা ভার্ব হইতে পারে, দুইটা অ্যাডভার্ব হইতে পারে। এই জিনিসটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম যে লিঙ্কিং ভার্বের অ্যাডজেক্টিভ সেম পার্টস হবে অ্যান্ড দ্বারা যুক্ত হয়। তারপরে হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, ভার্বের পরে অ্যাডভার্ব বসে। ওকে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। আচ্ছা দেখো, এটা আগের থেকে জানতে হবে। গ্রিন, অরেঞ্জ, রেড, ব্লু কোনটা ভার্ব হিসাবে, এটা তুমি খেয়াল রাখবা যে সারা দুনিয়া আমরা চাই যাতে সবুজ হয়, ঠিক না? তাই গ্রিন শব্দটাকে এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এটা খুব ইন্টারেস্টিং, গ্রিন। হ্যাঁ, এই জন্য আল্লাহ সব কিছু ওই যে দেখো যে গ্রিন হচ্ছে যে রাখছে ওই যে ন্যাচারাল যা কিছু আছে, গাছ বলি, হ্যাঁ, মাঠ বলি, কালারগুলো, এটা হচ্ছে যে আমাদের ব্রেনের জন্য খুব ভালো। আচ্ছা, এরপরে চলে যাই আমরা। অলদো শি ওয়াজ টায়ার্ড শি ওয়েন্ট টু ওয়ার্ক। এখানে অলদো শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, এরকম যখন প্রশ্ন থাকে তখন আমরা কিভাবে করবো দেখো। শি ওয়াজ টায়ার্ড, এই ওয়াজটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এটাকে একটা বলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি, যেই ভার্বটা তোমার টেন্সের কারণে পরিবর্তন হতে পারে অথবা পার্সনের কারণে পরিবর্তন হতে পারে। মানে টেন্স এবং পার্সন এই দুইটার কারণে যে ভাব পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনাইট। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেই ভার্বটা দিয়ে তুমি একটা টেন্স চিনতে পারবে সেটা ফাইনাইট ভার্ব। ওকে, আর শি ওয়েন্ট টু ওয়ার্ক, এই ওয়েন্ট এটা দিয়ে বুঝতে হচ্ছে এটা পাস্ট, এই ওয়াজ দিয়ে এটা পাস্ট। তার মানে এই যে এই ওয়াজ এবং ওয়েন্ট এই দুইটা হচ্ছে দুইটা ফাইনাইট ভার্ব। খেয়াল রাখবা যেখানে ফাইনাইট ভার্ব আছে সেটা একটা ক্লজ। তাহলে এই শি ওয়াজ টায়ার্ড এটা একটা ক্লজ, শি ওয়েন্ট টু ওয়ার্ক এটা একটা ক্লজ। দুই দিকে দুইটা ক্লজ আছে না, যে হ্যাঁ ক্লজকে কানেক্ট করে। কানেক্ট বানানটা সি না, সি দিয়ে একটা ইংরেজির পার্টস অফ স্পিচ আছে যার নাম হচ্ছে কনজাংশন। কে বলো? কনজাংশন। তার অনেকে মনে করে কনজাংশন মধ্যে শুধু মাঝখানে থাকে, ব্যাপারটা মোটেই এরকম না। দেখো এখানে কিন্তু এই অলদো শব্দটা প্রথমে আছে, তাহলে অলদো, তাহলে এটা হচ্ছে দুইটা ক্লজকে কানেক্ট করতেছে, এই জন্য এটা কনজাংশন। ক্লজ জিনিসটাকে যেখানে একটা ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্বটা কি, যেই ভার্বটা টেন্সের পরিবর্তনে পরিবর্তিত হয় অথবা পার্সনের পরিবর্তনে পরিবর্তিত, অথবা যেই ভার্বটা দিয়ে আমি টেন্স চিনতে পারি এইটা। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই তাহলে আরো বুঝবা। যেমন আমি যদি এরকম করে বলি, হি ওয়ান্টস টু প্লে। দেখো এখানে ওয়ান্টসটা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ক্যান কাম ভার্বের সিঙ্গুলার ফর্ম এবং এই যে প্রেজেন্ট ফর্ম আছে। আমি যদি এরকম করে দেই হি ওয়ান্টেড টু প্লে, তুমি কবা যে হ্যাঁ ভাই যে ওয়ান্টেড এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো তো এই ওয়ান্টেড ফর্মটা দিয়া আমি টেন্সটা চিনছি না, এবং যখনই আমি এই যে টেন্স চেঞ্জ হয়েছে তখন ওয়ান্টসকে ওয়ান্টেড হয়েছে। কিন্তু দেখো তো এই যে টু প্লেটা যে আছে, টু প্লে, টু প্লাস ভার্ব, এটাকে ইনফিনিটিভ বলে, ইনফিনিটিভ। এটা কি চেঞ্জ হয়েছে? এই টু প্লাস ভার্ব এখানেও আছে টু প্লে, এখানেও টু প্লে। এই টেন্স চেঞ্জ হওয়ার পর কি এটা চেঞ্জ হয় না, তাহলে এটা নন ফাইনাইট। বুঝতে পারছো আমি কি বলছি? তার মানে যেই জিনিসটা ভার্বের যেই রূপটা টেন্সের পরিবর্তনে পরিবর্তিত হয় সেটা ফাইনাইট, অথবা পার্সনের পরিবর্তনে পরিবর্তিত হয় সেটা ফাইনাইট, অথবা যেইটা ভার্বের চেহারা দেখে আমি বুঝতে পারি এটা কোন টেন্স সেটা ফাইনাইট। আর যেটা যায় না সেটা নন ফাইনাইট। নন ফাইনাইটের মধ্যে তিনটা টাইপ আছে। ইনফিনিটিভ যেটা নাউনের কাজ করে, এন দিয়ে আছে বানানো একটা। জেরান ভার্বের আইএনজি নাউনের কাজ করবে। পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে, বাস। আচ্ছা, তাহলে এখানে কি প্রশ্ন ছিল দেখি আমরা, প্রশ্নটা কোথায় ছিল? অলদো। আচ্ছা, দি সান ইজ আপ। তাহলে বলো তো এই যে আমি যদি প্রশ্ন করি হোয়ার দ্বারা, যে প্রশ্ন হোয়ার ইজ দ্য সান আপ, হোয়ার দ্বারা যে কোনো কিছু প্রশ্ন করে উত্তর পাও। হ্যাঁ, রেদওয়ান রিয়াদ বলছে 8 স্টেপ, ভেরি নাইস কোশ্চেন্স। এটা রেদওয়ান রিয়াদ বলছে। তোমাদের একটা ভালো খবর দেই, তোমাদের আমরা হচ্ছে যে এই যে রিভিশন বুক যেগুলো, যেটা ওই যে আমরা বলছিলাম না যে বইগুলো বের হবে, সেটা ইনশাল্লাহ 25শে মার্চ ইনশাল্লাহ বের হবে, 25শে মার্চ। আর তোমাদের হচ্ছে যে যেটা 26-এর যেটা ওই যে আমাদের যে স্টেপ বাই স্টেপ যে সাজানো, সেটা ইনশাল্লাহ ঈদের আগের মধ্যে আমরা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। ঈদের আগ পর্যন্ত ওই জিনিসগুলো হচ্ছে যে সাজিয়ে তোমাদের একদম যেভাবে আমরা মেডিকেলেরগুলো করে রাখি সেই অনুযায়ী সাজিয়ে দেবো। আর বইয়ের যেটা সেটা হচ্ছে 25শে মার্চ বের হবে। 25শে মার্চ কালো রাত্রি ছিল না, কিন্তু এটা হচ্ছে তোমার বই বের হবে ওই দিন ইনশাল্লাহ। ঈদ তোমার সম্ভবত 17 বা 18 বা 19 এরকম ইয়াতে 19 বা 20 হচ্ছে যে ইয়াতে হবে। হ্যাঁ, এই জিনিসটা ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা যে জায়গায় ছিলাম, দি সান ইজ আপ, তাহলে হোয়ার ইজ দ্য সান। তাহলে হোয়ার দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাই তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এই আপটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা। ইজ বয় উইল গেট এ প্রাইজ। তাহলে এখানে লক্ষ্য করে দেখো
এই যে বয় শব্দটা যে আছে এটা হচ্ছে নাউন, তার আগে যে ইজ শব্দটা আছে এই নাউনের আগে যেটা আছে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে ইজ বয় উইল গেট এ প্রাইজ, নাউনের আগে যে শব্দটা ইজ শব্দটা এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপর আমরা চলে যাই ইউর বাট এ চাইল্ড। বাট হচ্ছে কি অর্থে ব্যবহার হয়েছে? আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করো ইউর বাট এ চাইল্ড, এই বাট শব্দটা অনলি অর্থে ব্যবহার হয়, ইউর অনলি এ চাইল্ড। তাহলে অনলি অর্থে যখন ব্যবহার হবে তখন কিন্তু এটা একটা অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে বলো? অ্যাডভার্ব। তার মানে ইউর বাট এ চাইল্ড, ইউর অনলি এ চাইল্ড, এই অনলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, ফাইন। এরপরে তুমি লক্ষ্য করো দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন সাইড অফ দ্য রোড। আচ্ছা, 8 নাম্বারটা এটা করো দেখি। আচ্ছা দেখো এখানে দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন সাইড অফ দ্য রোড না, লক্ষ্য করো। অনেকে মনে করবে যে এখানে দেখো এই সাইড শব্দটা কিন্তু সিঙ্গুলার আছে, এই জন্য আইদার সাইড হবে। আর যদি এখানে সাইডস থাকতো প্লুরাল তাহলে বোথ সাইডস হইতো, বোথ। ওকে, তাহলে এখানে বোথ হইতো। তাহলে দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন আইদার সাইড অফ দ্য রোড, এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবো। তাহলে আইদার সাইড অফ দ্য রোড। ওকে, ফাইন। দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড, তাহলে এটা কি হবে? মোর টক ইয়েট টু বি টোল্ড। তাহলে ইয়েটটা, তাহলে দেখো তো ইয়েটটা কি অর্থে? এটা মূলত হচ্ছে একটা, এই যে টু বি টোল্ড মানে একটা পরিস্থিতি, বলার পরিস্থিতি, আদৌ বলা হয়নি, তারপরে এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। কি হিসাবে কাজ করতেছে? এটা একটা অ্যাডভার্ব। ওকে, ইয়েট দেয়ার ইজ টাইম টু মেন্ড দ্য থিং, মানে তাহলে তুমি দেখো এটাও হচ্ছে যে এই যে ভার্বের সম্পর্কে একটা তথ্য দিচ্ছে ইয়েটটা, হ্যাঁ, পরিস্থিতি সম্বন্ধে। তাহলে এই ইয়েটটা এটা একটা অ্যাডভার্ব। খেয়াল রাখবো যে কিছু শব্দ আছে যে শব্দগুলো তুমি মাথায় রাখবা নর্মালি অ্যাডভার্ব। কিরকম? যেমন ইয়েট, তারপরে হচ্ছে যে সামটাইমস নর্মালি, তারপর অলওয়েজ, তারপর হচ্ছে রেগুলারলি, তারপর হচ্ছে অকেশনালি। এগুলো হচ্ছে সাধারণত অ্যাডভার্ব। এই জিনিসগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবো, তাহলে জিনিসটা একদম ইজি হবে। আচ্ছা, 8 নাম্বারটা। আচ্ছা, 8 নাম্বারে কি আছে আমরা যদি যাই একটু, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন সাইড অফ দ্য রোড। তাহলে এখানে তুমি লক্ষ্য করো এই যে সাইড শব্দটা আছে, এই সাইড শব্দটা কিন্তু এই যে SID না, এসে এস নাই তো, এই জন্য হইতে আছে আইদার সাইড অফ দ্য রোড। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন আইদার সাইড অফ দ্য রোড। আচ্ছা, বায়োলজি সেকেন্ড পেপারের এক্সাম। আচ্ছা, ভালো কথা রেদনিয়া। বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি তাকে বলি যে কোন অধ্যায়গুলো তুমি পড়ে যাবে, একটু মুখে বলছি, তুমি তাড়াতাড়ি নোট করে নিও বা পরে টেনে দেখিও। তুমি প্রথম চেষ্টা করবা হচ্ছে যে তোমার দিনতত্ত্ব বিবর্তন অধ্যায় থেকে লিখতে। কেন? কারণ এখানকার পুরা নাম্বারটা তুমি পাবা। আচ্ছা, এরপরে চেষ্টা করবা তুমি রক্ত সঞ্চালন অধ্যায় থেকে লিখতে, পুরো নাম্বার পাবা। তারপরে চেষ্টা করবা পরিপাক থেকে লিখতে, পুরো নাম্বার থাকবে। এরপরে চেষ্টা করবা যে শ্বাসক্রিয়া ও শ্বসন, পুরো নাম্বার পাবা কিন্তু। তারপরে হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এটা। এরপরে তুমি হচ্ছে যে চলনা অঙ্গ চালনা, এটা ভালো আছে মোটামুটি। বর্জ্য নিষ্কাশন থেকে প্রশ্ন সবসময় থাকে না, যদি থাকে লিখতে পারো, ইজি আছে। তারপরে হচ্ছে তোমার মোটামুটি এই অধ্যায়গুলো থেকে লিখলে তোমার জন্য ইজি হবে। কোন অধ্যায় থেকে লিখবা না, চেষ্টা করবা প্রাণীর পরিচিতি থেকে না লেখার চেষ্টা করবা। কেন? কারণ ওইখানকার হচ্ছে যে তোমার প্রাণীর পরিচিতির যে চ্যাপ্টার ওইখানকার, আচ্ছা একদম কি লিখবে না, না, কোনটা প্রাণীর পরিচিতি, কোন টাইপের প্রশ্ন হলে লিখলে ইজি। যেমন তুমি যদি হাইড্রা পড়ো, দেখবা যে হাইড্রার গঠনের 3টা অংশ, হাইড্রার চলন, এগুলো লিখতে পারো। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হাইড্রার হচ্ছে বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় যে কোষগুলো আছে সেগুলো, এগুলো ঠিক আছে। তারপরে হাইড্রা এবং হচ্ছে যে হাইড্রার যে মিথজীবী সম্পর্ক, এটা ওকে, ফাইন। এরপরে তুমি খেয়াল করবা যে কাশফড়িং, ওইটার ওমাটিডিয়াম পড়বা, সুপারপজিশন অ্যাপোজিশনের পার্থক্য,
তারপরে তোমার রুই মাছের হচ্ছে যে সংরক্ষণ পদ্ধতি, এর গুরুত্ব, এই টাইপের। তার মানেটা কি আমি বুঝতে চাচ্ছি, তুমি চেষ্টা করবে ওই টাইপের প্রশ্নগুলো উত্তর করতে যেই প্রশ্নগুলো তোমার লেখা ইজি, নাম্বারও পাওয়া যায় ভালো। কিছু প্রশ্ন আছে লেখাও কঠিন, নাম্বারও আসে না, ওই প্রশ্নগুলো চেষ্টা করবা না লিখতে। আর প্যারানির মানে বলছি তো কোন অধ্যায়গুলো বেশি ফুল নাম্বার পাওয়া যায়। জিনতত্ত্ব বিবর্তন, এখান থেকে 80 প্রশ্ন, রক্ত সঞ্চালন, তারপরে হচ্ছে তোমার পরিপাক, এরপরে হচ্ছে তোমার শ্বাসক্রিয়া শ্বসন, তারপরে হচ্ছে চলন অঙ্গ চালনা, এরপরে হচ্ছে তোমার প্যারানির বিভিন্নতা শ্রেণীবিন্যাস। আর প্রত্যেকটা চ্যাপ্টারে এমন কিছু টপিকস আছে যেখান থেকে লিখলে নাম্বারটা ভালো পাওয়া যায়, এগুলো বাস। আচ্ছা তাহলে গেলাম। আচ্ছা তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, হি হ্যাজ ডান রং, 11 নম্বরটা, এটা বলো দেখি, কে কে বলতে পারো। হি হ্যাজ ডান রং, এটা কার কার মাথায় আছে? আর ওই যে ইয়াদের 26 যারা তোমাদের হচ্ছে যে আমরা হচ্ছে যে ওই প্রত্যেকটা চ্যাপ্টার আগে স্যার আগের পড়াগুলো তরিকুল ইসলাম কিভাবে কমপ্লিট করবো, কি কোন ব্যাচ, সেকেন্ড টাইম সুপার কমান্ডো নাকি 26, 27 কোন ব্যাচের শিক্ষার্থী একটু বলতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার কথা বলতেছ। আচ্ছা, হি হ্যাজ ডান রং, ডান শব্দটা ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ডানটা এইটা সম্বন্ধে তথ্য দিচ্ছে রং, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তার মানে একটা অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দিলে সেটা একটা অ্যাডভার্ব, একটা ভার্ব সম্বন্ধে তথ্য দিলে অ্যাডভার্ব, আর একটা অ্যাডভার্ব সম্বন্ধে তথ্য দিলেও সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই রংটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, দি ওয়ার্ড স্টিল ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন হুইচ অফ দ্য ফলোইং সেটা। এই টাইপের কোশ্চেন্স কিন্তু মেডিকেল আসার জন্য সবচেয়ে পারফেক্ট। মানে এই ধরনের প্রশ্ন মেডিকেলে খুবই আসে। কি সেটা, যে 4টা বাক্যে একটা শব্দ, একই সেম শব্দ দেওয়া আছে, কোন বাক্যে এই স্টিল শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, কিভাবে করবা দেখো, লক্ষ্য করো। হি হার্ড এ শ্রিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট, এই যে স্টিল শব্দটা এখানে আছে, তাহলে আর্টিকেলের পর একটা শব্দ থাকলে এটা হচ্ছে নাউন, স্টিলটা, অফটা একটা প্রেপোজিশন, নাইটটা হচ্ছে একটা নাম। তুমি দেখবে আমি বলি না এনপিএন ট্রানজিস্টরের মতো, দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন। এটা মাদার্স স্টিল দেয়ার বেবিস উইথ এ লুলিং সং, এই স্টিল হচ্ছে এটা ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব। মসকিউটোস লে এগস ইন স্টিল ওয়াটার, প্রেপোজিশনের পরে দুইটা শব্দ থাকলে ওয়াটারটা হচ্ছে নাউন, তার আগে স্টিলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হি ইজ স্টিল ইন আইডিয়ালনেস, এই স্টিলটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে বলছে কোন বাক্যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই সি নাম্বারটা, 12 সি, ভেরি ফাইন। তা তোমরা তো মোটামুটি বুঝে ফেলছো যে কোনটা সব বাক্য, কোন শব্দ কিভাবে বসছে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে কোন বাক্যে রাউন্ড শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে আছে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এটা আমরা কিভাবে বের করবো লক্ষ্য করি আমরা। এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে রাউন্ডটা অ্যাডজেক্টিভ। দি বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, আর্টিকেলের পরে দুইটা শব্দ, অ্যাডজেক্টিভের পরে রাউন্ডটা হচ্ছে এখানে নাউন। দে রাউন্ডেড, সাবজেক্টের পর এটা হচ্ছে ভার্ব। দ্য টেম্পল সাইলেন্ট, অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, কেমটা হচ্ছে ভার্ব, রাউন্ডটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে তোমাকে বলছে রাউন্ডটা কোনটা বাকি অ্যাডজেক্টিভ, তাহলে এই নাম্বারটা। বুঝতে পারছো তো প্রশ্ন কিভাবে হবে, প্রস্তুতি কিভাবে নিব স্যার বুঝতে পারছি না, আলিমুল ইসলাম। শোনো, আমি তোমাদের একটা জিনিস বলি, সুপার কমান্ডার স্যার আগের জমা থেকে পড়াগুলো, হ্যাঁ সেকেন্ড টাইম সুপার কমান্ডার খুব সহজ, সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা, তাহলে পরীক্ষাগুলো প্রত্যেক সপ্তাহে যে 1000 এই অনুযায়ী দিতে হবে। পরীক্ষাগুলো কিভাবে থাকতেছে, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, না প্রত্যেক দিনে সপ্তাহের 7 দিনে 100 নম্বর করে আছে। তার মধ্যে শুক্রবার দিন ক্লাস টেস্ট 100 সাথে একটা কম্বাইন্ড টেস্ট আছে, তার মানে 700 একে 800। শনিবার দিন ক্লাস টেস্টের সাথে একটা উইকলি টেস্ট আছে 800 একে 900। আর যে 4 দিন 4টা হচ্ছে যে লেকচার হয় 4 দিন, প্রত্যেক দিনে 4টা সাবজেক্ট, ওগুলোর উপরে 100 নম্বর একটা পরীক্ষা হয় এক্সট্রা, তাহলে হচ্ছে কত 1000, এই অনুযায়ী 1000 নম্বরের পরীক্ষা। দেখো এবার যারা তোমরা এইচএসসি 2026 ওই ফুল সিলেবাস, এবং আমি তো বলছি যে তোমরা যে অনুযায়ী পড়াশোনার যে সিস্টেমটা আনসাইন্টিফিক, এটা পরীক্ষার হলে গেলে বুঝতে পারবা। পরীক্ষার হলে কেন, কারণ তোমরা প্রথম থেকে রিভিশন দাও না, পরীক্ষা দাও না, অপ্রয়োজনীয় জিনিস পড়ে শেষে প্রয়োজনীয় জিনিস খেয়াল রাখতে পারো না। এবং বাজারের যে গাইডগুলো আছে এইরকম এক একটা, ওটা কী কয় WWF আছে না, খুব মোটা তাজা যে প্লেয়ার, ওইরকম গাইড এক একটা এরকম মোটা, তো ওই গাইড তুমি রিভিশন দিবা কীভাবে, দিশা উড়ে যাবে। তা তোমাদের জন্য ভালো খবর যেটা আমাদের রিভিশন বুক আসতেছে, এবং রিভিশন বুকটা এটা আমাদের ইনশাল্লাহ 25শে মার্চ আশা করছি আমরা মার্কেটে নিয়ে আসবো। এটা কোর্সের
বাইরের স্টুডেন্টও নিতে পারবে, কোর্সের স্টুডেন্টও নিতে পারবে। এবার আমরা ওই সিস্টেম করতেছি এবং বইয়ের বুকিং প্রক্রিয়াটা আমরা সামনে 20 তারিখ থেকে ইনশাল্লাহ। বুকিং মানে টাকা না, ওটা হচ্ছে আগে এটা গুগল ফর্ম পূরণ থাকবে বই, কারণ যারা ওইটা আগেই মানে করে রাখবে, টাকা কোনো আমরা আগে নেব না, জাস্ট হচ্ছে যে ফর্ম পূরণ করে রাখবে, তাকে বইটা তারা ডেলিভারিটা প্রথম পাবে আর কি, এই অনুযায়ী। তো ওইটা রিভিশন বুক আসতেছে। রিভিশন বুক মূলত হচ্ছে 8টা সাবজেক্টের হচ্ছে, ফিজিক্সের 2টা বইয়ের আলাদা 2টা, কেমিস্ট্রির 2টা, বায়োলজি 2টা, ইংলিশের, ঠিক আছে। তো খুব ইন্টারেস্টিং। আর বই কিন্তু কোনো মার্কেট থেকে পাবা না, আমাদের ডক্টর নাবিল একাডেমির এইখান থেকে তুমি হচ্ছে অনলাইনের মাধ্যমে হচ্ছে যে তোমার ডেলিভারিটা হবে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে 14 নম্বরে আমরা যাই দেখি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাডভার্ব। তার মানে কোন বাক্যে রাউন্ড শব্দটা অ্যাডভার্ব হিসেবে আছে। এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, তাহলে বলছে রাউন্ড হচ্ছে অ্যাডভার্ব না। আর্টিকেলের পরে 2টা শব্দ, তাহলে রাউন্ডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। দি বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, এই আর্টিকেলের পরে 2টা শব্দ অ্যাডজেক্টিভ, তারপরে রাউন্ডটা হচ্ছে নাউন। দে রাউন্ডেড দ্য টেম্পল, সাবজেক্টের পরে রাউন্ডেড হচ্ছে ভার্ব। অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, কেম হচ্ছে ভার্ব, ভার্ব সঙ্গে তথ্য দিচ্ছে, রাউন্ডটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে বলছে অ্যাডভার্ব। ডি নাম্বারটা দেখি 14 তোমরা কি উত্তর দিয়েছো, ডি। ঢাবি খ ইউনিট গুচ্ছে ভর্তি দিতে পারবো না স্যার? হ্যাঁ পারবা, ঢাবি খ সামনে গুচ্ছে এটা ভর্তি দিতে পারবা। আজ অ্যাট লাস্ট হি কেম রাউন্ড টু দেয়ার বিলিফ, ওকে ফাইন। শি ডিড ইট রাইট, তাহলে এখানে রাইট শব্দটা আছে না, ডিড হচ্ছে একটা ভার্ব, ভার্ব সঙ্গে তথ্য দিচ্ছে, রাইটটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্ব। মাথায় আসতেছে তো না স্যার? ঢাবি খতে তো সায়েন্সের সাবজেক্ট ছিল না, তাই এখন অনেক প্রবলেম হচ্ছে। স্নেহা প্রেটি, দেখো ঢাবি খতে তোমার কি থাকে, ইংলিশ থাকে, জেনারেল নলেজ থাকে, বাংলা। তা সায়েন্সের স্টুডেন্টের সাথে কিন্তু এখানে সায়েন্সের স্টুডেন্টের কম্পিটিশন হয়। আর ওই ঢাবি ক্ষয়ের সাথে রিলেটেড কিন্তু আরও অনেক জায়গায় পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলো কিন্তু সে ইজিলি টিকে যাওয়ার কথা। এটা খুব ভালো একটা পরীক্ষার জায়গা, বুঝতে পারছেন? তাহলে এবার দেখি আমরা, বলো দেখি কি অবস্থা। 16 নম্বর, আই ক্যান নট রাইট দ্য রং। ক্যান নটের পরে 16 নম্বরটা দেখি, এটা অনেকে ভুল করবে। দেখো ক্যান নট, কুড নট, এটার পরে ভার্ব বসে, তার মানে এই যে আমি বলি না, আই ক্যান নট ইট, আই ক্যান নট গো, আই ক্যান নট ডু, আই ক্যান নট প্লে, হ্যাঁ, তাহলে যেমন ভার্ব, এই যে রাইট শব্দটা এখানে একটা ভার্ব হিসেবে। আবার শোনো, যদি শুধু নট থাকতো, নট, যেমন হি ইজ নট অনেস্ট, তখন কিন্তু নটের পরে যে শব্দটা সেটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? তাই এই জিনিসটা একটু ভালো করে মাথায় নিবে। ক্লাসের পড়া স্যার বাকি আছে, আমি কি স্যার ওই পড়াগুলি ভালোভাবে পড়ে কি স্যার একদম দিতে পারবো? সেকেন্ড টাইম সুপার কম্পিউটার বিএলও, হ্যাঁ, ওই যে দেখো যে তোমার ওইটাকে বলে কমপ্লিমেন্টারি যে পরীক্ষার ডেট থাকে সেদিন তুমি দিতে পারবা, হ্যাঁ, ঠিক আছে? তাই এই জিনিসটা খেয়াল করবা। ওকে ফাইন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড নিয়ার অ্যাজ অ্যাডভার্ব। তারপরে নিয়ার শব্দটা কোন বাক্যে হচ্ছে অ্যাডভার্ব? কোন বাক্যে অ্যাডভার্ব? দি টাইমস নিয়ার, এটা ভার্ব। হি ইজ এ নিয়ার রিলেশন, আর্টিকেলের পরে 2টা শব্দ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে এটা অ্যাডজেক্টিভ। ড্র নিয়ার এন্ড লিসন, ড্র হচ্ছে ভার্ব, ভার্ব শব্দের তথ্য হচ্ছে, নিয়ার হচ্ছে অ্যাডভার্ব। দি স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস, দ্য পোস্ট অফিস, এটাকে বলে নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট, নাউন ইকুইভ্যালেন্টের আগে এটা বসে হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন। তার মানে এখানে ভার্ব শব্দের তথ্য দিচ্ছে, নিয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে সি নাম্বারটা উত্তর। ক্লিয়ার, মাথায় থাকতে হবে। আচ্ছা, আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে পেজে তোমরা যে কেউ এসে প্রশ্ন করবা, স্যার আমার একটা কথা বলার ছিল মুক্ত, এগুলো ফালতু মার্কা জিনিস, তখন আমি আর প্রশ্ন আমার দেখি চোখেই পড়ে না, এবং আমি এগুলোর উত্তরও দিই না। নিয়ম হচ্ছে তুমি কমেন্ট করলে আমার চোখে পড়লে আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, 16 নম্বরটা আমার বুঝাবেন একটু। হ্যাঁ অবশ্যই, নাসিমা খানম। 16 থেকে ছিল দেখি, আই ক্যান নট রাইট দ্য রং। এখানে ক্যান নট শব্দটা, এই নট যে আছে, এই নটটা হচ্ছে ক্যানের সাথে নট, ক্যান নট, ডু নট, ডিড নট বললে এরপরে এটা ভার্ব বসে। কিন্তু যদি এরকম থাকতো, যেমন হি ইজ নট অনেস্ট, তখন এই নট শব্দটার পরে অনেস্ট শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নট শব্দটা নিজে হচ্ছে একটা অ্যাডভার্ব। আর যেমন নো, যদি আমি বলি আই হ্যাভ নো মানি, দেখো নো এর পরে মানি শব্দটা হচ্ছে নাউন, আর নো শব্দটা নিজে অ্যাডজেক্টিভ,
দেখো নো আর নট মনে হয় একই রকম না, কিন্তু নো শব্দটা নিজে কিন্তু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর নট হচ্ছে একটা অ্যাডভার্ব। স্যার কল দিছি, স্যার ঢাবি খ ইউনিট, ও তুমি ঢাবি খ ইউনিটের গুচ্ছ, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি তুমি হচ্ছে না ঢাবি খ ইউনিট গুচ্ছ বলতে না, শুধু যারা হচ্ছে যে মেডিকেলের তারা ভর্তি হতে পারবে, বুঝতে পারছি। আমি আমি বুঝতে পারি না আমি কি বলছি, আমি আসলে মাথায় ঢুকে নেই। ঢাবি খ ইউনিট যারা তারা পারবে না, মেডিকেলের সুপার কমান্ডার ফুল কোর্সে যারা ছিল তারা ওইটার হচ্ছে গুচ্ছে ভর্তি হতে পারবে। বুঝতে পারছো? এটা আই ক্যান নট রাইট দ্য রং, এখানে হচ্ছে যে ক্যান নটের পরে এটা হচ্ছে ভার্ব, ওকে, আর শুধু নটের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা এটা 18 নম্বর, হোয়াট দ্য ওয়ার্ড নিয়ার, আচ্ছা এটা তো বলছি ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ প্রিপোজিশন, বলো দেখি 19 নম্বরটা তোমরা বলো দেখো আর মাথায় আসে। দেখো আমরা জিএসটি গুচ্ছ যে স্টাইলে আমাদের একটা চান্স পাওয়ানো হচ্ছে, ফু দিলে চান্স পাবে, জিএসটি গুচ্ছ কিছু না। কেন? মেডিকেলের যে স্টাইল আমরা পড়িয়েছি, স্যার সামনে জিএসটি এক্সাম আছে তো এর জন্য স্যার ম্যাথ করছি, তাই এক্সাম একটু স্যার দেখো যারা জিএসটি গুচ্ছে এই ম্যাথ করতেছো বিশেষ করে সেকেন্ড টাইম, এটা একটা বোল্ড ডিসিশন। ইংরেজি করো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, মূর্খ হইলে এটা একটা বড় মূর্খতা। তুমি খেয়াল রাখবা যে জিএসটি গুচ্ছে অনেকে তোমাকে একটা মিথ্যা জিনিস বুঝাবে যে তুমি যদি হচ্ছে যে ম্যাথ যদি না আনো তাহলে অনেক সাবজেক্ট পাবে না। কোন সাবজেক্টের পাবে? ওই যে কি কম্পিউটার সায়েন্স, ওইগুলো সাবজেক্ট পড়ি কোনো কাম নাই এখন, এই প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো বেশি ভালো। তুমি পড়ো, এগ্রিকালচার পড়ো, তুমি হচ্ছে ডিবিএম এর সাবজেক্টগুলো পড়ো, কত কত ভালো ভালো সাবজেক্ট আছে, জানোই তো না যে কোনটা সাবজেক্ট। তুমি কেন আন্দাজে হচ্ছে যে করতে যাবা, ওটাকে যেটা বলে এটা কি স্যার, এটা কি হৃৎপিণ্ডের চিত্র আর্টটা একটু স্যার শিখাই দিন। চিত্র আর্ট আমার সাথে তুমি বেশি ভালো পাবা। চিত্র আর্ট যে কেউ পায়। হৃৎপিণ্ডের মধ্যে কি আছে? 4টা আছে, প্রকোষ্ঠ আছে, ডান অলিন্দ ডান নিলে, বাম অলিন্দ বাম নিলে, এখান থেকে পালমোনারি ধমনী গেল, যে ফুসফুসে যা পরিষ্কার হইলো, পালমোনারি শিরা দেয় বাম অলিন্দে আসলো, তারপরে বাম অলিন্দ থেকে বাম নিলয় গেল, এখানে একটা ট্রাইকাসপিড, এখানে বাইকাসপিড, এদিকে ইনফিরিয়র ভেনা কাবা গেল, ওদিক দিয়ে সুপিরিয়র ভেনা কাবা। এটা চিত্র আর্ট করা কি কাজ? মূর্খ তো পাবে, এটা বহুবার বলছি, এটা দেখো তাহলে একদম। আচ্ছা তাহলে যেটা বলছি, ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ প্রিপোজিশন, কোন বাক্যে লাইকটা প্রিপোজিশন হিসাবে? হি লাইকস টু ইট ফিশ, তাহলে লাইকসটা হচ্ছে এটা ভার্ব। হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট, এ ক্যাট হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে লাইকটা হচ্ছে প্রিপোজিশন। লাইক মাইন্ডেড পিপল, এখানে অ্যাডজেক্টিভ লাইক, আর হ্যাঁ তাহলে হয়ে গেল, তাহলে লাইক হচ্ছে প্রিপোজিশন। সরি, হি লাভস লাইক হিজ ফাদারটা, সরি এই সি নাম্বারটা দেখি, লাভস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা ক্লজ। হিজ ফাদার ডাজটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ, দুইটা ক্লজকে কানেক্ট করতেছে আরেকটা সি কনজাংশন। তাহলে আমার বলছে লাইক হচ্ছে প্রিপোজিশন, বি নাম্বারটা। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যাডজেক্টিভ, আচ্ছা কোন বাক্যে লাইক শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার আছে? উই শ্যাল নট সিজ লাইক অ্যাগেন, পজিটিভের পরে লাইক, এটা নাউন। চিলড্রেন লাইক সুইটস, তাহলে এটা হচ্ছে লাইকটা হচ্ছে ভার্ব। দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড এস্টিচ, বিল্ড অ্যান্ড এস্টিচের হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, তাইলে এইটা দুইটা আসলে এটা নাউন স্টেচের এবং একই গড়ন, তার আগে এই লাইকটা হচ্ছে প্রেপোজিশন। আরে কি কয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে নিয়মটা আসলে এইভাবে হবে, দেখো নাউন ইকুইভ্যালেন্টের দরকার নেই, অফটা প্রেপোজিশন, প্রেপোজিশন একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে এটা অ্যাডজেক্টিভ, আর এরপর এটা নাউন ফ্রেজ। হ্যাঁ তাহলে এটা অ্যাডজেক্টিভ। ডু নট টক লাইক দ্যাট, এটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে বলছে যে আমাকে কি বলছে, লাইক হচ্ছে সরি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার আছে, এই যে সি নাম্বারটা, 20-এর সি। তোমরা 20-এর এ দিচ্ছ কি কারণে? সুমাইয়া বিনতে হোসেন, জোনায়েদ কবির কি ইংরেজি হ্যাঁ ইংরেজি শেখার জন্য আমাদের অনেক ফ্রি ক্লাস আছে, সেগুলো দেখো, দেখলেই অনেক ইংরেজি শিখে ফেলবা। আর আমাদের কোর্স তো হচ্ছে মেডিকেলের জন্য ইয়ার জন্য থাকে যখন, সেগুলো
একজন বলছে 19 নাম্বারটা স্যার আরেকবার। হ্যাঁ অবশ্যই 19 নাম্বারে কি আছে? ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ প্রেপোজিশন, মানে কোন বাক্যে লাইকটা প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে হি লাইকস, এই সাবজেক্টের পরে লাইকটা হচ্ছে ভার্ব। হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট, এ ক্যাট হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে লাইকটা হচ্ছে প্রেপোজিশন। হি লাভস, লাভসটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা ক্লজ। হিজ ফাদার ডাজ, ডাজটা একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ, এই লাইকটা হচ্ছে কনজাংশন। আর লাইক মাইন্ডেড পিপল, এই যে লাইক মাইন্ডেড, এটা হচ্ছে একটা, লাইক শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলে এগুলো, ঠিক আছে এরকম। তাহলে আমাকে প্রেপোজিশন হিসেবে বের করতে বলছে, তাহলে বি নাম্বারটা উত্তর। এরপরে দেখি আমরা 21, ফিউ নো হোয়ার হি ইজ, বলো দেখি 21 নাম্বারটা। হীরাফুল কিরে সতী গঠনে অধ্যায়ে স্যার কোশ্চেন ব্যাংকের প্র্যাকটিস বুকের স্যার একটা এমসিকিউ 2 জায়গায় 2টা, ও 2 জায়গায় 2টা আনসার যদি থাকে তাহলে একটু বই থেকে বের করো, থাকতে পারে। তুমি কিছু প্রশ্ন দেখা যায় কি জানো, তোমার এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবা। যেমন যদি থাকে যে প্রোটিন সংশ্লেষণ, আচ্ছা আমি তো এক্সাম্পল আরো সহজ করে দিই তাহলে বুঝতে পারবো। যেমন যে কোষের অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ করে কে, 2টা উত্তর কিন্তু হয়, একটা হচ্ছে কোষ গহ্বর, একটা হচ্ছে তোমার ওইটাকে বলে হচ্ছে সাইটোপ্লাজম। এখন 2 জায়গায় একটু পার্থক্য আছে, যদি বলে অভ্যন্তরে, হ্যাঁ অভ্যন্তরে যদি হয় তাহলে অভ্যন্তরে হলে সেটা হচ্ছে কোষ গহ্বর, আর না হলেও সেটা হচ্ছে ওটাকে আমি যেটা বলছি সেটা হলো যে তোমার সাইটোপ্লাজম। 18 নাম্বারটা আরেকবার, এবার পিছাই গেলে সমস্যা, এটা বহুবার বলছি ক্লাস। নিয়ার ইজ ইউজড অ্যাজ প্রেপোজিশন, ড্র নিয়ার, ড্র হচ্ছে ভার্ব, আর নিয়ার হচ্ছে এখানে অ্যাডভার্ব, ভার্ব সঙ্গে তথ্য দিচ্ছে, নিয়ার হচ্ছে অ্যাডভার্ব। মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস, দ্য মস হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, নাউন ইকুইভ্যালেন্টের আগে নিয়ার হচ্ছে একটা প্রেপোজিশন, এই তো বললাম। শি ইজ এ নিয়ার রিলেশন, আর্টিকেলের পরে 2টা শব্দ, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন, নিয়ারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ডেট নিয়ার্স কি, এটা উইথ দ্য প্যাসেজ অফ টাইম, এটা হচ্ছে ভার্ব। তাহলে বলছে কোথায় হচ্ছে প্রেপোজিশন, তাহলে বি নাম্বারটা উত্তর। দেখলেই তো একবার বলছি, এরকম না বুঝার তো কিছু আমি দেখতেছি না। ফিউ নো হোয়ার হি ইজ, তার নো হচ্ছে সাবজেক্ট, আর কি বলে ভার্ব, তাহলে ফিউটা হচ্ছে এটা প্রোনাউন, প্রোনাউন হিসেবে আছে। হি ওয়াজ ওয়াইস এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার, বলো তো 22 নাম্বারটা। দেখো এখানে নিয়মটা কি, এনাফ শব্দটা আছে না, এনাফ নিয়ে 2টা নিয়ম আছে। একটা হচ্ছে ওয়াইস শব্দটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি এনাফ বসে তাহলে এনাফটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর যদি নাউনের আগে এনাফ বসে, নাউনের আগে যদি এনাফ বসে, নাউন এর পূর্বে এনাফ বসলে, পূর্বে এনাফ বসলে সেই এনাফটা হবে একটা অ্যাডজেক্টিভ। তার মানে এনাফ শব্দের 2টা নিয়ম, হ্যাঁ। একটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের পরে যদি থাকে অ্যাডভার্ব, সামারিতে সব এগুলো বলা আছে। আর যদি তোমার হচ্ছে যে নাউনের আগে যদি এনাফ বসে তাহলে ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এক্সাম্পল দেব, যেমন হি হ্যাজ ইনাফ স্ট্রেংথ টু ডু দ্যাট, স্ট্রেংথ হচ্ছে নাউন, তার আগে এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ, নামটা কি হবে তখন অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে আর 2, 3, 5টা দেবো, 25 পর্যন্ত দেখে আমরা শেষে দিয়ে চলে। বাট মি নো বার্ডস, কিন্তু আমাকে কিন্তু না বা আমাকে জ্ঞান দিও না, এই নোয়ের পরে এই বাট শব্দটা, নোয়ের পরে এটা নাম। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেখো বাট শব্দটা 6টা পার্টস অফ হতে পারে, একটা শব্দ 6টা পার্টস। এই বাটটা হু ডাজ নট এর পরিবর্তে বসছে, হু ডাজ নট এর পরিবর্তে, এই কারণে বাটটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন আছে, এই যে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। এবং এটা বাট থাকার পর এটা কিন্তু কম্পাউন্ড না, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা মাথায় রাখবা। লাস্ট, লুক বিফোর ইউ লিভ, তার মানে এখানে তুমি দেখো এই লুক শব্দটা হচ্ছে একটা ভার্ব এবং এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ। লিভ একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ, 2টা ক্লজকে কানেক্ট করছে, বিফোরটা হচ্ছে কনজাংশন, কনজাংশন। তাহলে আমরা কি কি শিখলাম একটা সামারি করি। প্রথম যেটা বলছি যে নাউন ইকুইভ্যালেন্ট বলে একটা জিনিস আছে, সেটা কি, যে একটা শব্দের সাথে মানে একের বেশি শব্দ মিলে একটা নাউনের মতো কাজ করতেছে, তাহলে তার আগে বসে প্রেপোজিশন।
তারপরে যেটা বলছি আমি সেটা হলো যে তোমার একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হইতে পারে। যেমন ডিটারমিনার পরে একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই নিয়ম। লিঙ্কিং ভার্ব যে আছে LRB ফার্স্ট গোয়িং টিম, হ্যাঁ, লুক, রিমেইন, বি বা বিকাম, ফিল, অ্যাপিয়ার, স্মেল, টেস্ট, টাচ, গ্রো, গো, এগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে, নাইলে নাউন, প্রথমত অ্যাডজেক্টিভ। এরপরে যেটা আমরা শিখছি সেটা হলো যে তোমার ওই যে ক্যান নট, কুড নট, এর পরে ভার্ব বসে, কিন্তু শুধু নটের পরে আবার অ্যাডজেক্টিভ বসে, সেক্ষেত্রে নটটা একটা অ্যাডভার্ব, আর নো এর পরে আবার নাউন বসে, সেক্ষেত্রে নোটা একটা অ্যাডজেক্টিভ। তারপর আমরা যেটা শিখলাম যে সেটা হলো যে ভার্বের আগে সাবজেক্ট বসে। ভার্বের মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা, যেটা দিয়ে তোমার টেন্সটা চেনা যায়। স্যার 21 নাম্বারটা কি, এটা ভুল হলো মনে হয়, দেখান কি ভুল হলো, 21 কি ছিল? ফিউ নো হোয়ার হি ইজ, নোটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে এটা হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে, এটা হচ্ছে যে ভার্বের আগে এটা প্রোনাউন, ঠিক আছে, ফিউটা প্রোনাউনই তো বলছে, ঠিক আছে, প্রোনাউন। হ্যাঁ, তাহলে যে জিনিসটা বলছিলাম সেটা হলো যে তোমার ফাইনাইট ভার্বটাকে, যেই ভার্বটা হচ্ছে টেন্স চেনা যায়, অথবা যেই ভার্বটা টেন্সের পরিবর্তনে ভার্বের যে রূপটা চেঞ্জ হয়, অথবা ওইটাকে আমরা বলি যে পার্সনের পরিবর্তনে যে রূপটা চেঞ্জ হয়, সেটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে একটা ক্লজ, দুই দিকে দুইটা, ফাইনাইট ভার্ব মানে দুইটা ক্লজ, ক্লজকে কানেক্ট করতেছে যেটা, সেটা হচ্ছে কনজাংশন। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই যে প্রথম থেকে যা যা পড়ছি আমরা, কন্টিনিউয়াস রিভিশন দিতে হবে। একটা নিয়ম ছিল না যে কোন মানে হচ্ছে শব্দটা হচ্ছে ভার্ব হিসাবে, যেমন বিভিন্ন কালার যে আছে তার মধ্যে শুধু গ্রিন যে শব্দটা আছে সেটা কিন্তু একটা ভার্ব হিসাবে বুঝতে পারে। তাহলে আমার মনে হয় মোটামুটি আমরা বুঝতে পারছি। তাই রেগুলার হচ্ছে প্রথম থেকে যা পড়বা, কন্টিনিউয়াস রিভিশন, তাহলে আস্তে আস্তে পড়া ইনশাল্লাহ সেরা হইতে পারবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।